প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সমরেশ মণ্ডল, সিনিয়র প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকের ক্লাসে জীববিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের এই ক্লাস থেকে আমরা মাইটোসিস কোষ বিভাজনের একটি নমুনা প্রশ্নের উত্তর তৈরি করব এবং শিখব। এখানে তোমরা একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে ওয়াই যে কোষ বিভাজনটিকে উপস্থাপন করা হয়েছে চিত্র ওয়াই হিসাবে, এই কোষ বিভাজনটি মাইটোসিস। কারণ এখানে একটি কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়েছে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অনুরূপ। এখানে অপত্য কোষগুলোর আকার আকৃতি প্রকৃতি মাতৃকোষের অনুরূপ। এই কারণে এই কোষ বিভাজনটি মাইটোসিস। এটি অপরদিকে এক্স যে চিত্রটি আছে, এই কোষ বিভাজনটি মিওসিস। কারণ এখানে একটি অপত্য কোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে এবং সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক। তাহলে এই ওয়াই চিত্রটি মাইটোসিস। এই সৃজনশীল প্রশ্ন থেকে আমরা মাইটোসিসের বিভিন্ন ধাপ সম্পর্কে জানতে পারব এবং তার গুরুত্ব সম্পর্কেও জানব। প্রথম কোশ্চেন, মাইটোটিক ইন্ডেক্স কি? কোনো টিস্যুর মোট কোষ সংখ্যা এবং মাইটোসিসরত কোষ সংখ্যার অনুপাত হলো মাইটোটিক ইন্ডেক্স। অর্থাৎ একটা টিস্যুর যতগুলো কোষ আছে এবং ওই কোষগুলোর মধ্যে যেগুলো মাইটোসিস কোষ বিভাজনে অংশ নেয় তাদের অনুপাতকে বলা হয় মাইটোটিক ইন্ডেক্স। পরের প্রশ্ন, কোষ চক্র বলিতে কি বোঝায়? কোনো একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলে। হাওয়ার্ড ও পেল্ক এই কোষচক্রের প্রস্তাব করেন। কোষচক্র দুটি প্রধান ধাপে বিভক্ত, যথা এম ফেজ এবং ইন্টারফেজ। মোট কোষচক্রের 5 থেকে 10 ভাগ ব্যয় হয় এই এম ফেজে এবং বাকি 90 থেকে 95 ভাগ সময় ব্যয় হয় ইন্টারফেজে। ইন্টারফেজ অবস্থাটি দীর্ঘ, এটি G1, S এবং G2 দশায় বিভক্ত। উদ্দীপকের ওয়াই প্রক্রিয়াটি মাইটোসিস কোষ বিভাজনের ধাপ। কারণ একটি কোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে এবং সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা আকার আকৃতি প্রকৃতি মাতৃকোষের অনুরূপ। নিম্নে মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ বর্ণনা করা। মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপটি প্রোফেজ। এটি সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এই পর্যায়ে নিউক্লিয়াসের আকৃতি বৃদ্ধি পায়। ক্রোমোজোমগুলো পানি ছেড়ে ক্রমান্বয়ে খাটো এবং মোটা হয়। মূলত প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে ক্রোমোজোমের
সংকোচন শুরু হয়। ক্রোমাটিন তন্তুগুলো ভেঙে নির্দিষ্ট কতকগুলো ক্রোমোজোমে পরিণত হয়। যেরকম এখানে আছে 4টি ক্রোমোজোম। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতিরিকে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড তৈরি করে। তাহলে আমরা এখানে দেখছি 2টি করে, প্রত্যেকটা ক্রোমোজোমে কয়টি ক্রোমাটিড আছে? 2টি ক্রোমাটিড আছে। এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্তি ঘটতে থাকে। মূলত এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের বিলুপ্তি হয় কিছু প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে। এই ধাপের শেষের দিকে স্পিন্ডাল যন্ত্র সৃষ্টির সূচনা হয়। এগুলো হচ্ছে প্রোফেজ ধাপে এই সকল বৈশিষ্ট্যগুলো দেখা যায়। দ্বিতীয় পর্যায় মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় পর্যায়টির নাম প্রোমেটাফেজ। এটি একটি ক্ষণস্থায়ী পর্যায়। এটি প্রোফেজের পরবর্তী পর্যায় এবং মেটাফেজের অগ্রবর্তী একটা পর্যায়। এই পর্যায়ে 2 মেরু বিশিষ্ট একটা স্পিন্ডাল যন্ত্রের সৃষ্টি হয়। এই স্পিন্ডাল যন্ত্রের যে তন্তুগুলো আছে, এই তন্তুগুলোর আঘাতে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। স্পিন্ডাল যন্ত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে তন্তুগুলোকে দেখা যায় তাদেরকে বলা হয় স্পিন্ডাল তন্তু। এই স্পিন্ডাল তন্তুগুলোর মধ্যে যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকে বলা হয় ট্রাকশান তন্তু বা ট্রাকশান ফাইবার। এই সময় ক্রোমোজোমগুলোর মধ্যে আন্দোলন অর্থাৎ ক্রোমোজোমগুলো আন্দোলিত হয়। এটি দেখতে মনে হয় ক্রোমোজোমগুলো নৃত্যরত অবস্থায় আছে। এই নৃত্যকে বলা হয় কি? ক্রোমোজোমীয় নৃত্য। স্পিন্ডাল যন্ত্রের যে ট্রাকশান তন্তুগুলো আছে, এই তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে বিদ্যমান কাইনেটোকোরের মোটর যে প্রোটিন আছে, সেই প্রোটিনের দ্বারা সেন্ট্রোমিয়ার ট্রাকশান ফাইবারের সাথে যুক্ত থাকে। এই বৈশিষ্ট্যগুলো এই প্রোমেটাফেজ স্টেজে দেখা যায়। মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় পর্যায়টি মেটাফেজ। এটি মধ্য পর্যায়। এই পর্যায়ে ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ারগুলো বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে। ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ারগুলো বিষুব অঞ্চল বরাবর অবস্থান করার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো পানি ছেড়ে ছেড়ে সর্বোচ্চ খাটো এবং মোটা হয়। পানি ছেড়ে এই সর্বোচ্চ খাটো এবং মোটা হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সুপার কয়েলিং। এই পর্যায়ে ক্রোমোজোমের সংখ্যা, আকার, আকৃতি নির্ণয় করা যায়। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আমরা এই পর্যায়ে দেখতেছি কোনো নিউক্লিয়ার মেমব্রেনও নাই, কোনো নিউক্লিওলাসও নাই। এই পর্যায়ের শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে 2টি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে, ফলে 2টি অপত্য ক্রোমোজোমও তৈরি হয়। এই সকল বৈশিষ্ট্যগুলো এই মেটাফেজ নামক পর্যায়ে পরিলক্ষিত হয়। মাইটোসিস কোষ বিভাজনের চতুর্থ ধাপটি অ্যানাফেজ। এটি গতি পর্যায় নামেও পরিচিত। এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার
এর বিভক্ত হওয়ার সাথে সাথেই অ্যানাফেজ দশাটি শুরু হয়। অপত্য ক্রোমোজোমগুলোর মেরুমুখী চলন দেখা যায়। এই অপত্য ক্রোমোজোমগুলো মেরুমুখী চলন দেখা যায়। এই চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, অর্থাৎ সেন্ট্রোমিয়ারগুলো আগে আগে থাকে, এবং বাহুগুলো অনুগামী, এই সেন্ট্রোমিয়ারকে অনুসরণ করে। এই পর্যায়ে এই অপত্য ক্রোমোজোম বা ডটার ক্রোমোজোমগুলো ইংরেজি অক্ষর আই, জে, এল, ভি এর মতো দেখা যায়। এই অপত্য ক্রোমোজোমগুলো মেরু অঞ্চলের কাছাকাছি পৌঁছালে অ্যানাফেজ দশার সমাপ্তি ঘটে। অর্থাৎ অ্যানাফেজ দশায় এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। অ্যাট ফার্স্ট প্রথমে দেখা যায় কি, সেন্ট্রোমিয়ারের বিভক্ত হওয়ার সাথে সাথেই অ্যানাফেজ দশা শুরু হয়ে যাবে। অপত্য ক্রোমোজোমগুলো বা ডটার ক্রোমোজোমগুলোর এই মেরুমুখী চলন দেখা যাবে। এই চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকবে এবং বাহুগুলো অনুগামী থাকবে। এই অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে এই দশার সমাপ্তি ঘটবে, এবং এই দশায় অপত্য ক্রোমোজোমগুলো দেখতে ইংরেজি অক্ষর আই, জে, এল, ভি এর মতো দেখা। মাইটোসিস কোষ বিভাজনের পঞ্চম ধাপটি টেলোফেজ নামে পরিচিত। এটি অন্তঃপর্যায় নামেও পরিচিত। এই দশাটি প্রোফেজ দশার ঠিক বিপরীত। এই ধাপে অপত্য ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে অবস্থান নেয় এবং এই অপত্য ক্রোমোজোমগুলো পানি গ্রহণ করে ক্রোমাটিন তন্তুতে পরিণত হয়। ক্রোমাটিন তন্তুগুলোকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয় এবং স্যাট ক্রোমোজোমের গৌণ কিঞ্চনের ফলে নিউক্লিওলাসের সৃষ্টি হয়। এই ধাপের শেষের দিকে স্পিন্ডল যন্ত্র ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। তাহলে এই টেলোফেজ ধাপে এই সকল বৈশিষ্ট্যগুলো দেখা যায়। ঘ নং প্রশ্নের উত্তর, উদ্দীপকের ওয়াই প্রক্রিয়াটি মাইটোসিস। ইতিপূর্বে আমরা এই প্রক্রিয়াটি মাইটোসিস কেন আমরা বলেছি। নিম্নে এই মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করা হলো। প্রথম পয়েন্ট, দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। বহুকোষী জীবে জাইগোট নামক একটি কোষ থেকে মাইটোসিসের মাধ্যমে বহুকোষী জীবের সৃষ্টি হয়। দ্বিতীয় পয়েন্ট, বংশবৃদ্ধি। অনেক এককোষী সুকেন্দ্রিক কোষ মাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে, যেমন ক্লামাইডোনোমাস, এটি একটি শৈবাল। জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি। বহুকোষী জীবের জনন অঙ্গ সৃষ্টি হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয় মাইটোসিসের মাধ্যমে। নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে স্বাভাবিক আকার আকৃতি আয়তন বজায় থাকে। পরের পয়েন্ট, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার পরিমাণগত নিয়ন্ত্রণগত ভারসাম্য রক্ষিত হয়। ক্রোমোজোমের সমতা রক্ষা। মাইটোসিসের মাধ্যমে দেহের সকল কোষে সমসংখ্যক ও সমগুণ সম্পন্ন ক্রোমোজোম থাকে। ক্ষতস্থান পূরণ। বহুকোষী জীবের দেহের ক্ষতস্থান মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়। পরের পয়েন্ট, ক্রমাগত ক্ষয়পূরণ। জীবদেহে কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট
এসব কোষ নষ্ট হলে মাইটোসিস প্রক্রিয়ায় মাধ্যমে এদের পূরণ ঘটে। পরের পয়েন্ট, পুনরুৎপাদন। কিছু প্রয়োজনীয় কোষের জীবনকাল অতি সীমিত। এই সকল প্রয়োজনীয় কোষের পুনরুৎপাদনে মাইটোসিস সহায়তা করে। পরের পয়েন্ট, গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। শেষ পয়েন্ট, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে ক্যান্সার, টিউমার সৃষ্টি হয়। মাইটোসিস কোষ বিভাজনের উপর বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে যে সকল নৈবিত্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন আসছে তার কিছু নমুনা বহু নির্বাচনী প্রশ্নের উপর এখন আলোচনা করা হবে। এখানে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো, কোন ধরনের কোষে প্রত্যক্ষ কোষ বিভাজন দেখা যায়? অর্থাৎ আমরা বুঝতে পারি এখানে বিভাজনটা সম্পন্ন হয়েছে। তো এখানে দেখো দেওয়া রয়েছে ব্যাকটেরিয়া, শৈবাল, নগ্নবীজি, ফার্ন। তো ব্যাকটেরিয়া আমরা জানি কি একটা আদিকোষী এককোষী জীব। এই কোষটা বিভক্ত হলে আমরা বুঝতে পারবো যে একটা বিভক্ত হয়ে দুইটা কোষ তৈরি করছে। অর্থাৎ প্রত্যক্ষ যে কোষ বিভাজনটা লক্ষ্য করা যায় ব্যাকটেরিয়ার মধ্যে। দ্বিতীয় যে প্রশ্নটা আছে, কোন ধরনের জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অ্যামাইটোসিস প্রক্রিয়াটি অত্যন্ত ফলপ্রসূ? অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সাধারণত এককোষী জীবগুলো সংখ্যা বৃদ্ধি করে। যেমন ব্যাকটেরিয়া আছে, কিছু সায়ানোব্যাকটেরিয়া আছে। তো এখানে দেখা রয়েছে প্রথমটা হচ্ছে এককোষী, বহুকোষী, প্রকৃতকোষী, অকোষীয়। অকোষীয় তো বিভাজনের প্রশ্নেই ওঠে না। তাহলে জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এককোষী জীব, উত্তর হবে এককোষী জীব। তৃতীয় নম্বর কোশ্চেন, সাইটোকাইনেসিস হলো কোনটি? সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে এখানে আছে সাইটোপ্লাজমের বিভাজন, তাহলে উত্তর সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে কেন কোষ বিভাজন না? কোষ বিভাজন মূলত খ নম্বর যে পয়েন্টটা আছে বলতে বোঝায় তার নিউক্লিয়াসের বিভাজন এবং তার সাইটোপ্লাজমের বিভাজনের সমন্বয়ে কোষ বিভাজিত হয়। তাহলে এটা না। তাহলে দেখো পরে রয়েছে নিউক্লিয়াসের বিভাজন, তাহলে এটাও হবে না। সেন্ট্রোমিয়ারের বিভাজন, এটাও প্রশ্ন আসে না। তাহলে উত্তর হবে সাইটোপ্লাজমের বিভাজন। কোন প্রক্রিয়ায় ক্রোমোজোমের সংখ্যাগত, আকৃতিগত ও গুণগত মান মাতৃকোষের অনুরূপ থাকে? তাহলে আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, আকার, আকৃতি, প্রকৃতি মাতৃকোষের অনুরূপ হয়। তাহলে উত্তর হবে মাইটোসিস। কোষের বিভাজনরত অবস্থা ও প্রস্তুতি পর্যায়কে একত্রে কি বলে? আমরা একটু আগেই কোষ চক্রের সংজ্ঞা পড়ে আসছি, সেখানে পড়ছি কোষের বিভাজনরত অবস্থা এবং প্রস্তুতি পর্যায়কে একত্রে বলা হয় কোষচক্র। তাহলে উত্তর হবে কোষচক্র। স্পিন্ডাল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলা হয়? বলা হয় মেটাকাইনেসিস। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো বিষুব অঞ্চল বরাবর চলে আসে, আর এই বিষুব অঞ্চল বরাবর এই অবস্থান করাটাকে বলা হয় মেটাকাইনেসিস। 7 নম্বর প্রশ্ন বলছে, কোন কোষ বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে? তাহলে কোন কোষ বিভাজনের মাধ্যমে কোষের জীবের স্থিতিশীলতা বজায় থাকবে? মাইটোসিসের মাধ্যমে। আমরা জানি মাইটোসিসের মাধ্যমে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, আকার, আকৃতি, প্রকৃতি হুবহু মাতৃকোষের অনুরূপ হয়। উচ্চ শ্রেণীর উদ্ভিদ সাধারণত কোনটি?
আমরা জানি কি উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্রোমোজোম থাকে ডিপ্লয়েড প্রকৃতির। 10 নম্বর কোশ্চেন, কত সালে ক্রসিং ওভার আবিষ্কৃত হয়? এটা 1909 সালে। 11 নম্বর কোশ্চেন, সমীকরণিক বিভাজন ঘটে উদ্ভিদের শাখা প্রশাখার শীর্ষে, মূলের বর্ধিষ্ণু অঞ্চলে, ক্যাম্বিয়াম অঞ্চলে। সমীকরণিক বিভাজন বলতে কাকে বোঝায়? সমীকরণিক বিভাজন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে উদ্ভিদের শাখা প্রশাখার শীর্ষে কে থাকে? ভাজক টিস্যু। তাহলে ভাজক টিস্যু বিভাজিত হয় কিভাবে? মাইটোসিসের মাধ্যমে। মূলের বর্ধিষ্ণু অঞ্চলে কে থাকে? ভাজক টিস্যু। তা বিভাজিত হয় কিভাবে? মাইটোসিসের মাধ্যমে। ক্যাম্বিয়াম এক প্রকার সেকেন্ডারি ভাজক টিস্যু, অর্থাৎ তিনটে ক্ষেত্রেই ভাজক টিস্যু বিদ্যমান, অর্থাৎ এরা বিভাজিত হবে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। উত্তর হবে তাহলে কি? উত্তর হবে 1, 2, 3, মানে সবগুলো। 12 নম্বর কোশ্চেন, কোষের প্রস্তুতির ডিএনএ অনুলিপন পর্যায়ে, অর্থাৎ কোষ চক্রের অনুলিপন পর্যায়ে কি কি ঘটে? ডিএনএর অনুলিপন হয়, 30 থেকে 50% সময় ব্যয় হয়, কোষ বিভিন্ন প্রোটিন ও আরএনএ সংশ্লেষিত হয়। তাহলে এক্ষেত্রে দেখো যে ডিএনএর অনুলিপন হচ্ছে, তারপর এই সময়টা হলো 30 থেকে 50% সময় ব্যয় হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রোটিন এবং আরএনএ সংশ্লেষিত হচ্ছে, অর্থাৎ উত্তরগুলো সবই 1, 2, 3। 13 নম্বর কোশ্চেন কি আছে? হ্রাসমূলক বিভাজনের মাধ্যমে তৈরি হয়, অর্থাৎ হ্রাসমূলক বিভাজন কোনটি? মিওসিস। অভিব্যক্তি ঘটে, অবশ্যই সেই মিওসিসের মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ পায়, গ্যামেট তৈরি হয়। জনন মাতৃকোষে মিওসিসের মাধ্যমে গ্যামেট তৈরি হয়। তারপর বৈচিত্র্যতা সৃষ্টি হয়, কারণ কি? সেখানে ক্রসিং ওভার সম্পন্ন হয়, অর্থাৎ উত্তর হবে 1, 2 এবং 3। নিচের উদ্দীপকের আলোকে 14 এবং 15 নং কোশ্চেনের উত্তর দাও। এই যে চিত্রটি দেখা যাচ্ছে, এটি মূলত মাইটোসিস কোষ বিভাজন, কারণ এখানে একটি অপত্য কোষ, একটি মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষ সৃষ্টি হয়েছে। 14 নম্বর কোশ্চেনে আছে উদ্দীপকের কোষ বিভাজনটি ঘটে। তাহলে এই মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে? এটা দেহ কোষে ঘটে, জননাঙ্গের কোষে ঘটবে এবং জননাঙ্গে, অর্থাৎ জননাঙ্গের যে কোষগুলো আছে এইগুলো জননাঙ্গের বৃদ্ধি মাইটোসিসের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ উত্তর হবে কি? দেহ কোষে ঘটবে, জননাঙ্গের কোষে ঘটবে, জননাঙ্গেও মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয়। তাহলে উত্তর হবে 1, 2, 3। 15 নম্বর প্রশ্ন কি আছে? উদ্দীপকে প্রদর্শিত বিভাজনের মাধ্যমে মাতৃ বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে। এককোষী সুকেন্দ্রিক জীবে বংশবৃদ্ধি ঘটে, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনায়, অর্থাৎ 3টা ঘটনাই মাইটোসিস কোষ বিভাজনে সংঘটিত হয়। যেহেতু উদ্দীপকে মাইটোসিস কোষ বিভাজনকে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ উত্তর হবে 1, 2, 3, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে উত্তর। তাহলে আজকের ক্লাসে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর করার চেষ্টা করলাম। এখানে আজকে নমুনা সৃজনশীলের বিষয় ছিল মাইটোসিস কোষ বিভাজন। এরপরে যতগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন বছরে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করলাম। আজকের বাড়ির কাজ, এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি লিখে সবাই বিষয় শিক্ষকের কাছে জমা দিবে এবং আজকের ক্লাসের এই নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর তৈরি করার ক্ষেত্রে যদি কোনো সমস্যায় তোমরা পড়ো, তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। সবার সুস্বাস্থ্য এবং
মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।